হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা চাইনিজ ক্রাইম থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ডেড ইন্ট। আর এই সিনেমাটি রিলিজ পেয়েছিল 2015 সালে এবং এটার IMDb রেট হচ্ছে 10-7.1। তো বুঝতেই পারছো এটার স্টোরি লাইন কেমন স্ট্রং ছিল, এবং সত্যি বলতে স্টোরি লাইনটা আসলে অনেক ইউনিক এবং ভালো লাগার মতো। আর চায়নাতে এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 45 কোটি টাকার মতো, আর বক্স অফিসে আয় করেছিল প্রায় 500 কোটি টাকার উপরে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা সেটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারো, আর এর জন্য খুব সুন্দর সিস্টেম রয়েছে। তোমরা ডিউরেশন থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারো, তাহলে তোমাদের কোনো ধরনের বিরক্তিকর কমার্শিয়াল বিজ্ঞাপন দেখতে হবে না। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। আর এই সিনেমার সামারিটা হচ্ছে, তুমি যদি কোনো পাপ করে থাকো, তারপর যদি 1000টা পূর্ণ করো, তারপরে ওই পাপের কিন্তু প্রায়শ্চিত্ত তোমার হবে না। তোমার পূর্বের একটা ভুল তোমার সারা জীবনের শাস্তি হতে পারে। তো এই সিনেমাটি চাইনিজ একটা সত্য ঘটনার উপর নির্মিত করেই তৈরি করা হয়েছে। মানে পুরো কাহিনীটা ফিকশনাল, কিন্তু এই কাহিনীটা তৈরি হয়েছে চীনের একটা সত্য ঘটনা অবলম্বনে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে। তো যাই হোক, সিনেমা যখন শুরু হয়, আমাদের 7 বছর আগে জিলং নামের একটা জেলার লুসান লেকের কাছে একই পরিবারের 5 সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আর ওই পরিবারে ছিল 25 বছরের একটা যুবতী মেয়ে, আর ছিল তার বাবা, মা, দাদা, দাদি, এবং মেয়েটিকে নাকি হত্যা করার আগে ধর্ষণ করা হয়েছিল। মানে ওই পুরো বাড়ির 5 জনকে হত্যা করা হয়েছিল, আর এই হত্যাকাণ্ডে 4 জন মিলিত ছিল। আর এই হত্যাকাণ্ড করার পরে পালানোর সময় একজন পানিতে পড়ে মারা যায়, আর বাকি 3 জন যাওয়ার সময় বুঝতে পারে যে তারা কত বড় পাপ করে ফেলেছে। অ্যাকচুয়ালি তারা 3 জন কেউ প্রফেশনাল খুনি নয় আর কি। এবং এদের মধ্যে একজন চিন্তা করে, এতজন মারার পাপ তো আমাদের কপালে জুটেছে, তাহলে আরেকটাও মেরে আসি। মানে 5 জনকে মেরেছে, আর একজন হয়তো ওই ঘরে রয়েছে, আর তাকে মারতে সে ঘরে চলে যায়। কিন্তু এই পাপ করতে গিয়ে উল্টো একটা তারা ভালো কাজ করে ফেলে। কিন্তু কি ভালো কাজ করে এটা একেবারে সিনেমার লাস্টে আমরা জানতে পারবো। মানে সিনেমাটি চাইনিজ, কিন্তু এটার স্টোরি লাইন, স্ক্রিন প্লে পুরো কোরিয়ান সিনেমার মতো। তো যাই হোক, যে ছেলেটি ওই যে লাস্ট যে সদস্য রয়েছে তাকে মারতে যাবে আর কি, আরেকটা খারাপ কাজ করবে, বাকি সাথী তাকে থামাতে যায়, কিন্তু স্লিপ কেটে সে পরে একটা ডালের উপর, এবং তার চোখে ওই ডালটা ঢুকে যায় এবং সে বাজেভাবে আহত হয়। তো এইখানে যে 3 জন রয়েছে, তার 3 জনের মধ্যে সবচেয়ে ইয়াংটার নাম হচ্ছে ফেং, আরেকটা নাম হচ্ছে ডিজিন, আর যেটার চোখে ওই যে গাছ ঢুকলো সেটা হচ্ছে বাইজু। তো এরপর 7 বছর কেটে যায়, আর আমরা জানতে পারি গত 7 বছরের মধ্যে ফেং, যে আর কি যে পরের মার্ডারটা করতে যেতে চেয়েছিল, ও বর্তমানে এখন পুলিশ কনস্টেবল, এবং সে এখন এত ভালো হয়েছে যে সে নিজের জীবনের বাজি রেখে অপরাধীদের ধরে। আর ডিজিন মানে দ্বিতীয় ব্যক্তি, সে এখন ট্যাক্সি ড্রাইভার, আর সে যখনই সুযোগ পায় তখনই মানুষকে সাহায্য করে। আর বাইজু সে বর্তমানে একটা ফিশারম্যান বা জেলে, তার অনেকগুলো নৌকা রয়েছে। তবে 7 বছর আগে তার চোখে যে আঘাতটা লেগেছে গাছের ডালের, এই কারণে সে মেন্টালি একটু প্রতিবন্ধী টাইপ হয়ে গিয়েছে। আর তার কাছে একটা 7 বছরের মেয়ে রয়েছে যার নাম হচ্ছে টিমি। তো এখানে এই পয়েন্টটা মনে রেখো, ওরা 7 বছর আগে খুন করেছে এবং ওদের কাছে 7 বছর একটা মেয়েও রয়েছে টিমি নামে। তো যাই হোক, ওদের কাজকর্ম এত ভালো হয়েছে, ওরা এত ভালো মানুষ হয়েছে যে ওদের পাপকে ওরা হয়তো ঢেকে দিয়েছে। মানে পশু থেকে ওরা মানুষ হয়ে গিয়েছে, কিন্তু এত বড় পাপ ওরা পূর্বে করে এসেছে, 5টা খুনের আসামি ওরা। সে এত বড় পাপকে ওরা কি ছোট ছোট পুণ্য দিয়ে ঢাকতে পারবে? আর এটা কিন্তু আমাদের কথা না, এটা ওদের মনেরই কথা, এবং ওরা আজও এ নিয়ে প্রায়শ্চিত্ত করে। বিশেষ করে ফেঙ্গার ডিজিন, মানে ওরা দুজন তো সুস্থ মানসিকভাবে, ওরা এখনো সে পাপ ভুলে যায়নি, এবং এখনো ওরা ভয় পায় পুলিশ কবে না আবার ওদের কাছে পর্যন্ত পৌঁছে যায়। ওরা হয়তো নতুন ভাবে জীবন শুরু করেছে, কিন্তু ওরা নিজেদের চোখেই নিজেরা পাপী। তো যাই হোক, একদিন রাতে ডিজিনের ট্যাক্সিতে কিছু গুন্ডা ওঠে এবং তারা তাকে হুমকি দেয়, টাকা পয়সা যা আছে দিয়ে দেয়। তো সে টাকা পয়সা দিয়ে দেয়, আর তারপর একটা গুন্ডার নজর পড়ে ওর ব্যাংকের যে পাসবুক, সে পাসবুকের উপর। আর ওখানে ডিজিন অনেক কষ্ট করে 5000 ইয়ান জমিয়েছিল আর কি। তো এই গুন্ডার এখন বলে ওই টাকাটা আমাদের ব্যাংকে ট্রান্সফার করে দেয়। আর এটা করার জন্য তারা ডিজিনকে চাকু দিয়ে ঘায়লও করে দেয়। কিন্তু সেখানে একটা পুলিশের গাড়ি চলে আসে, আর সেখান থেকে পুলিশের নতুন চিফ ইভান নামে, এবং সে ডিজিনের ট্যাক্সির কাছে যায় এবং বলে, তুই মাঝ রাস্তায় ট্যাক্সি দাঁড় করেছিস কেন? তো তখন ডিজিনের পাশে যে গুন্ডারা বসে
বসেছিল তারা তো প্রচুর ভয় পেয়ে যায় যে ডিজিন তো এখন পুলিশদেরকে বলে দেবে আমাদের ব্যাপারে। কিন্তু ডিজিন যেটা করে সে ইভানকে বলে যে আমাদের কাস্টমার এরা আসলে এখানেই নামতে চায়। তো পুলিশ তখন ধমক দেয় আর বেচারা গুন্ডারা তখন সেখানেই নেমে যায়। আর ডিজিন তখন ইভানকে থ্যাঙ্কস বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এই পুলিশ অফিসার ইভান যখন যাচ্ছিল তখন সে রাস্তায় গুন্ডাদের চাকু পায় এবং তার সন্দেহ হয় যে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা রয়েছে। আর এই জন্য সে ডিজিনের ট্যাক্সির পিছনে বাট ডিজিনকে ধরতে পারে না। আর ডিজিন এই কথা ফ্যাংকে বলে যে এরকম ঘটনা ঘটেছে। আর সে বলে এই পুলিশ অফিসার তো অনেক বুদ্ধিমান, আমি এত সিস্টেম করলাম পুলিশের সাথে মিশবো না, তারপরেও সে বুঝে গিয়েছিল যে কোনো ঘাপলা ছিল। তবে বৃষ্টির কারণে আমি বেঁচে গিয়েছি, আমাকে দেখতে পাই নাই, পালাতে পেরেছি। আর এদিকে ইভান পুলিশ স্টেশনে আসে এবং সে ফেংকে দেখে চিনতে পারে এবং বলে আজকে থেকে আমি তোমাদের থানার নতুন ওসি, আই মিন অফিসার ইনচার্জ। এবং সে ফেংকে বলে তুমি কি আমাকে চিনতে পারোনি, আমি তোমাদের গ্রাম জিলং থেকে এসেছি এখানে ট্রান্সফার হয়ে। তো এটা শুনে ফেং তো শকড হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই বাইজুর সাথে যে টিমি নামে মেয়েটি ছিল সে বাইজুর সাথে সাথে ফেং এবং ডিজিনকেও বাবা ডাকে। অ্যাকচুয়ালি ওরা তিনজন মিলে এই বাচ্চাটাকে বড় করছে। তো এরপর আমরা দেখি ফেং আর ডিজিন করিকে শহরের বাইরে নতুন একটা বাসায় শিফট করে, কিন্তু ওখানের মালিক অনেক সন্দেহপ্রবণ লোক ছিল এবং সে করিক ওদের রুমে হিডেন মাইক্রোফোন লাগিয়ে সবসময় ওদের কথা শুনতে থাকে। আর এরপর আমাদের নতুন ওসি ইভান সম্পর্কে জানানো হয়। আমরা জানতে পারি ইভান খুবই বুদ্ধিমান এবং ছোট থেকে কোনো জিনিসই তার চোখ এড়ায় না। এমনকি সে মানুষের চেহারা দেখে বলতে পারে ও কোনো ক্রাইম করেছে কিনা। যেমন একবার পেট্রোলিং এর সময় পাশ দিয়ে যাওয়া ট্যাক্সিতে বসা কয়েকজন লোককে দেখে সে বুঝে ফেলে যে এরা গুন্ডা এবং নিচে নেমে প্রথমে ওদেরকে অ্যারেস্ট করে। তো এখানে ফেংয়ের মনে হয় যে অফিসার কোনো ভুল করছে, বাট তখনই চেক করার পরে সে একটা গুন্ডার ব্যাগে বন্দুক পায় এবং বুঝতে পারে ভাই ইভানের মাথা অনেক শার্প। আর তারপর ইভান ফ্যাংকে বলে সকল পুলিশ অফিসারের এরকম তীক্ষ্ণ নজর থাকা উচিত। কিন্তু ফ্যাং তখন বলে আমি পুলিশের চাকরি খুব দ্রুত ছেড়ে দেওয়ার কথা ভাবছি। তো এটা শুনে ইভান নারাজ হয়ে যায়। আর তারপর সে ফ্যাংকে বলে তোমার রেজিগনেশন লেটার আমি তো অ্যাকসেপ্ট করবো না ভাই, তুমি যতই পুলিশের চাকরি ছাড়তে চাও। অ্যাকচুয়ালি এখানে ফ্যাং ডিজিন ওরা জাস্ট পুলিশের কাছ থেকে অনেক দূরে পালাতে চাচ্ছে। তো যাই হোক রাতে করে কি ফ্যাং ডিজিনকে ইভান সম্পর্কে বলে যে নতুন ওসি এসেছে এই ব্যাপার। তো ডিজিন তখন বলে এই ইভানকে নিয়ে তো আমার খুব টেনশন হচ্ছে, তুই তাড়াতাড়ি চাকরিটা ছেড়ে দে, আমরা অন্য কোথাও চলে যাই। আর টিমিকেও তাড়াতাড়ি আমরা কোথাও ভালো একটা ফ্যামিলিতে অ্যাডপশন দিয়ে দিই বা দত্তক দিয়ে দিই। আর তাছাড়া টিমের একটা বড় রোগও রয়েছে, আমরা তো সারাতেও পারছি না, ওটা অনেক টাকার ব্যাপার। তো এটা নিয়ে ওরা খুব চিন্তিত আর কি। আর এর পরের দিন আমরা দেখে ফেং করে কি ইভানকে তার রেজিগনেশন লেটার দিতে যায়, কিন্তু ইভান আগে অনেক রেগেছিল। তো ইভানের এরকম খারাপ মুড দেখে আর ভয়ে মনে করে যে রেজিগনেশন লেটার দেয় না। আর এখানে একটা কথা বলি, প্রত্যেকটা যে অফিসিয়াল ব্যাপার থাকে মানে পুলিশদের আর্মিদের এদের মধ্যে মনে করো যে চেইন অফ কমান্ড জিনিসটা খুবই বেশি। যদি কেউ কনস্টেবল থাকে সে তার ওপরের র্যাঙ্কের যে আছে তাদেরকে মনে করো যে একেবারে গুরু ভাজা ভাজা আর কি, অনেক সম্মান করে। তো যাই হোক রাতে আমরা দেখি নতুন ওসি ইভান করে কি পুলিশ ফোর্স নেয় কিছু গুন্ডাদের ধরতে সিটির ড্রেনেজ সিস্টেমে যায়। মানে চিন্তা করে একবার ওই যে যেখান দিয়ে গুটু যায় আর কি সেই জায়গায় যায় এবং ওখানে গিয়ে গুন্ডার পেয়েও যায়। আর গুন্ডাদের ধরার সময় ফেংয়ের পা পানির নিচে একটা জালে আটকে যায়, আবার পানিও বাড়ছে, সে ডুবতে থাকে। বাট শেষ মুহূর্তে ইভান তাকে বাঁচিয়ে নেয়। আর এর জন্য ফ্যাং সিদ্ধান্ত নেয় সে চাকরি ছাড়বে না, কিন্তু সে ইভানকে বলে আমাকে একটা দিন ছুটি দিন, কারণ আমার কিছু গোল্ড ফিশ কেনার জন্য একটা দ্বীপে যেতে হবে। কিন্তু এখানে ওসি ইভান করে কি ওকে বলে যে আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো ওই দ্বীপ পর্যন্ত। তো সে সত্যি সত্যি ছেড়ে দিতে আসে এবং রাস্তায় সে ফ্যাংকে বলে আমি আমার জীবনের সব কেস সলভ করেছি, শুধুমাত্র আমার জীবনের প্রথম কেসটা বাদে। 7 বছর আগে আমি যখন চাকরিতে জয়েন করি তখন জিলং প্রদেশে লুসান লেকের কাছে একটা বাড়িতে 5টা খুন হয়েছিল। তো এই কথা শুনে তো ফেং চমকে যায়। আর ইভান বলে আমি ওই সময় ওসি ছিলাম না, আমি ওই সময় পুলিশ চিফ মেলভিনকে অ্যাসিস্ট করতাম, আর সে এখন বর্তমানে কমিশনার হয়েছে। আর মেলভিন আমাকে রাতে খেতে ডেকেছিল আর তার পরদিন এই ঘটনাটা ঘটে এবং এর সাথে ওখানে একটা রেপের ঘটনা ঘটে এবং খুনের কেসও ছিল। তো এই কথা শুনে ফেং তো মনে করে একবারে কনসিয়াস হয়ে যায়, মানুষ ভীষণ আসতে শুরু করে। ওরা তো অলরেডি এটা নিয়ে গত 7 বছর ধরে অনুতপ্ত। আবার এদিকে ইভান বলতেই থাকে সেটা আমার জীবনের প্রথম বড় কেস ছিল, কিন্তু আমি ক্রাইম সিনে যখন যাই সেখানকার দৃশ্য আমার সহ্য হয়নি, রক্তে ভেসে যাওয়া লাশ আর বিশেষ করে সেই মাসুম মেয়েটি, আর শুধুমাত্র একটা শয়তানি এইসব কাজ করতে পারে। তো এগুলো শুনে ফ্যাং করে কি নিজের কল্পনায় ডুবে যায় এবং হঠাৎ করে গাড়ি ব্রেক করে দেয়। আর তখন ও ইভানের উপর রাগ করে আর ফ্যাং তখন করে কি তার মুখের জ্বলন্ত সিগারেটটি আঙুল দিয়ে পিষে নিভায়, মানে এটা তার বদ অভ্যাস। আর এই জিনিসটা ইভান নোটিস করে, কারণ 7 বছর আগে এরকমই আঙুল দিয়ে পিষে ফেলা একটা সিগারেটের পাছা ক্রাইম সিনে পাওয়া গিয়েছিল। আর আমরা অলরেডি কিন্তু জানি ইভানের কিন্তু শকুনের চোখ। ইভান তো নগদ ফ্যাংকে সন্দেহ করা শুরু করে দেয় এবং সে এরপর ফ্যাংকে জিজ্ঞাসা করে, মানে উস্কায়, তুমি কি এই কেস সম্পর্কে কখনো শুনেছিলে, কারণ তো তুমি সে এলাকারই ছেলে। ফ্যাং বলে হ্যাঁ শুনেছি, বাট কথা এর চেয়ে বেশি আগায় না। আর এরপর ফ্যাংকে টিজ করার জন্য ইভান আরো বলতে শুরু করে ওরা একটা খুবই সুখী পরিবার ছিল, মেয়েটি আর্টের স্টুডেন্ট ছিল, অনেক সুন্দরী ছিল, কিন্তু আমরা তার নষ্ট হওয়া লাশ পাই, কারণ আমরা সেখানে 1 মাস পরে গিয়েছিলাম। মানে ওখানে যে হত্যাকাণ্ড ঘটেছিল অনেক বড়লোক বাড়ি, মনে করে একটু রিমোট বাড়ি, মানুষের যাতায়াত নিয়ে 1 মাস পরে আর কি জানা গিয়েছিল যে খুন হয়েছে। তো যাই হোক এখানে ইভান আরো বলে খুনিদের মোটিভ শুধুমাত্র মেয়েটিকে রেপ করাই ছিল না, আরো কারণও ছিল। আর খুনিদের মধ্যে একজনই এই বাজে কাজটা করেছিল, মানে যে কোনো একজন আর কি রেপ করেছিল। আর অবাক করা বিষয় এটা যে অটোপসি থেকে জানা যায় মেয়েটির মৃত্যু আসলে রেপের জন্য হয়নি, তার হার্ট অ্যাটাকে হয়েছে। সে অত্যাচার আর সহ্য করতে পারেনি, সে ভয়ে হার্ট অ্যাটাক করেছিল। কিন্তু যে খুনি ছিল সে ভুলে মেয়েটির নেকলেস টাচ করেছিল, আর এই জন্য তার ফিঙ্গারপ্রিন্ট আমরা পেয়ে গিয়েছি। আর এটাই একমাত্র প্রমাণ ছিল সেই শয়তানকে ধরার। আর একজন প্রত্যক্ষদর্শী জবানবন্দিতে বলেছিল যে ওই দিন খুনের আগে নাকি 4 জন ছেলেকে ওই লেকের পাশ দিয়ে যেতে দেখা গিয়েছিল এবং তাদের একজনের বুকে নাকি টাইগারের ট্যাটু ছিল। আর ক্রাইম সিনে জ্যোতি
জ্যোতিষ শাস্ত্রের ম্যাগাজিনে পাওয়া গিয়েছিল। হয়তো তাদের 4 জনের মধ্যে একজন জ্যোতিষীও ছিল। আবার ওদের পোশাক আশাক দেখে অনেকে এরকম বলেছিল যে ওরা নাকি সবগুলো গিয়েছিল, মানে সমকামী। বাট সমকামীরা তো মেয়েদের উপর রেপ করার কথা নয়। তো ইভানের এইসব কথা শুনে ফেং তো পুরো ডিস্টার্বড হয়ে যায়। তবে ইভান এখানেই থামে না, সে বলে আমরা অনেক চেষ্টা করেও সেই কেসটা সলভ করতে পারিনি, কিন্তু কেসটা এখনো ওপেন রয়েছে, বিশেষ করে আমার জন্য তো পুরো ওপেন। আমি খুব শীঘ্রই ওদের পর্যন্ত পৌঁছে যাব। আর এরপর ইভান করে কি ফ্যাংকে ফেরি পর্যন্ত ড্রপ করে দেয়। আর এরপর ফ্যাং করে কি নৌকা যোগে সেই ফিশারম্যান ভিলেজে যায়, মানে জেলেদের ভিলেজে, যেখানে বাইজু আর তিমি ছিল। কিন্তু সেখানে গিয়ে সে বাইজু আর তিমিকে পায় না এবং দেখতে পায় মাছগুলো মারা গিয়েছে। আর তখনই ফ্যাং করে কি ওদের আরেক পার্টনার যে ট্যাক্সি ড্রাইভার ডিজিনকে কল করে। তো ডিজিনে বলে আমি তো জানি না ওরা কোথায় গিয়েছে। আর ডিজিন তখন ছিল হচ্ছে মার্কেট, আর ওই সময় 2টা চোর একটা মেয়ের পার্স চুরি করে পালাচ্ছিল। তো ডিজিন তো মানুষদের হেল্প করে, তো এই জন্য সে ওই মেয়েটিকে ট্যাক্সিতে বসে ওই 2 চোরের পিছু নেয় আর একটা জায়গায় গিয়ে ওদেরকে থামিয়ে ওদের সাথে মারপিট করতে লাগে। কিন্তু মারপিটের এক পর্যায়ে সে চোরের হাতে ছুরির আঘাত খায় এবং বাজেভাবে আহত হয়ে যায়। বাট চোররা ধরা পড়ে এবং ডিজিন জিয়া নামের ওই মেয়েটির পার্সটা ফিরে দিতে সক্ষম হয় এবং সেখান থেকে চলে যেতে লাগে। বাট এখানে আবার একটা প্রবলেম রয়েছে, এই জিয়া নামের মেয়েটি আবার ওই ওসি ইভানেরই ছোট বোন। তো ও করে কি ওর ভাইকে কল করে সব বলে দেয় যে এরকম একটা ছেলে আমাকে হেল্প করেছে। কিন্তু এদিকে আহত ডিজিন ও করে কি ঘরে ফিরে আসে। ও ভুলেও হসপিটালে যায় না, নিজের চিকিৎসা নিজেই করে। মানে চোরের মন পুলিশ ওরা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে থানা টানা। আর অন্যদিকে আমরা দেখি ফ্যাং ফেরির জায়গায় ফিরে আসে আর এখানে ইভান এখন ওর জন্য অপেক্ষা করছিল। তো ফ্যাং এর পর ইভানকে বলে আমি আসলে আমার 7 বছরের মেয়ে টিমের সাথে দেখা করতে গিয়েছিলাম আর আমার বন্ধু বাইজু নিজের মেয়ের মতো ওর খেয়াল রাখে। আর এর সাথে ফ্যাং আরো বলে যদিও টিমে আমার নিজের মেয়ে না, সে একটা অনাথ মেয়ে, কিন্তু তার দেখভাল করার দায়িত্ব আমি নিয়েছিলাম। আর এদিকে ইভান করে কি পুলিশ স্টেশনে ফিরে এসে সেই পুরোনো মার্ডার কেসের ফাইলটা আবার বের করে। আর অন্যদিকে আমরা দেখি ফ্যাং বাসায় ফিরে বেহুশ ডিজিনকে দেখতে পায়। মানে ওই যে ওর তো ছুরি লেগেছিল, মাতব্বরি করে নিজে চিকিৎসা করতে গিয়েছিল। কিন্তু এখানে ফ্যাং কোনো রিস্ক নেয় না, ওকে নিয়ে ডাইরেক্ট হসপিটালে অ্যাডমিট করায়। আর তখন সে বাইজুর কল পায় যে তিমির শরীর হুট করে অনেক খারাপ হওয়ার কারণে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিমির বর্তমান মেডিকেল রিপোর্ট খুবই খারাপ এসেছে। তো এই কথা শুনে ফ্যাং পুরো ভেঙে পড়ে। মানে বাইজু তো প্রতিবন্ধী আর ডিজিন তো অসুস্থ, আবার তিমির এই অবস্থা। কিন্তু তখনই ডিজিনের হুঁশ ফিরে আসে আর ফ্যাং তখন ওকে বলে ইভান মনে হয় আমাকে সন্দেহ করা শুরু করেছে এবং ও তোর ট্যাটু সম্পর্কেও জানে, তোর বুকে যে টাইগারের ট্যাটু রয়েছে, মানে আমাদের 4 জনের যে একজনের টাইগার ট্যাটু ছিল সেটা সম্পর্কেও জানে। আর তাছাড়া ইভান নাকি ওই ক্রাইম স্পটে আমাদের বাইজুর যে জ্যোতিষী শাস্ত্রীর ম্যাগাজিন ছিল সেটাও পেয়েছে। আর আমার আঙুল দিয়ে যে সিগারেট নিভানোর অভ্যাস সেটাও দেখে ফেলেছে। আর তাছাড়া একজন আই উইটনেসও রয়েছে যে আমাদের 4 জনকে ওই লেকের পাশে দেখেছিল। তো ফ্যাং এর কথা শুনে তো ডিজিনের চেহারার রং মনে করে যে উড়ে যায় এবং ডিজিন তখন বলে তার মানে আমাদের সময় হয়ে আসছে, দ্রুত আমাদের টিমিকে ভালো কোনো ফ্যামিলিতে দত্তক দিতে হবে, কারণ আমরা ধরা পড়ে গেলে ওর কি হবে। তো এরপর তারা টিমিকে ভালো একটা ফ্যামিলিতে পাঠানোর প্রস্তুতি শুরু করে। কিন্তু ওদের ভয় হয় যে পরিবার ওরা তিমিকে দেবে তারা কি তিমিকে খেয়াল রাখবে, তারা কি তিমির এই অসুখের জন্য অপারেশনের খরচ চালাবে। তো এই জন্য ফ্যাং বলে আমরা তিমিকে সুস্থ না করিয়ে, ওকে অপারেশন না করিয়ে দত্তক দিব না, তা না হলে ওকে আবার ফেরত দিয়ে দিবে বা ওকে এতিমখানে ফেলে আসবে। কিন্তু ডিজিন তখন জোর করে। আর তখন ফ্যাং ডিজিনকে টিমির মেডিকেল রিপোর্ট দেখায় যে দেখ টিমির অপারেশন যদি 1 বছরের মধ্যে না করা হয় সে মারা পড়বে। আর এটা দেখে ডিজিন হাই হতাশ করে এবং ফ্যাংকে বলে হ্যাঁ সত্যি আমরা টিমিকে এভাবে ছাড়তে পারি না, এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। তো যাই হোক টিমির অপারেশনের জন্য 40,000 ইউয়ান প্রয়োজন, যেটার মানে হচ্ছে বাংলাদেশি প্রায় 6,20,000 টাকার মতো। কিন্তু এত টাকা তো ওদের কাছে নেই। তো ওরা চিন্তিত হয়ে পড়ে। আর তখন হসপিটালে ওদের দেখা হয় জিয়া আর ইভানের সাথে। তো জিয়া তো ডিজিনকে দেখে খুব খুশি হয় আর জিয়া তার ভাই ইভানকে বলে এই সেই ট্যাক্সি ড্রাইভার যে সেদিন অনেক বাহাদুরি করে সেই চোরদের পিছনে আমার পার্স এনে দিয়েছিল। তো ইভান ওদের সাথে যে ইন্ট্রোডিউস হবে তার আগে ইভান কন্ট্রোল রুম থেকে কল পায় যে কে একজন বিল্ডিং থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করেছে এবং এরপরে তার বয়ফ্রেন্ডও সুইসাইড করার চেষ্টা করছে। তো এরপর ইভান জিয়াকে বলে তুমি ডিজিনের সাথে থাকো আর সে ফ্যাংকে নিয়ে ওই ক্রাইম সিনের দিকে যায়। আর এদিকে আমরা জানতে পারি ওসির বোন জিয়া কিন্তু ট্যাক্সি ড্রাইভার ডিজিনকে পছন্দ করে ফেলেছে। আর সুযোগ পেয়ে ডিজিন করে কি ফ্যাংকে কল করে জানায় যে ইভানের মাথা কিন্তু অনেক শার্প, ও হয়তো আমাকে চিনে ফেলেছে, ওর থেকে সাবধান থাকিস। আর এদিকে গাড়িতে ইভান ফ্যাংকে ডিজিন আর বাইজুর সম্পর্কে জিজ্ঞাসা করে এবং ইভান বলে এটা জেনে আমি অবাক হলাম যে তুমি একজন পুলিশ অফিসার, তোমার বন্ধু কিভাবে একজন ট্যাক্সি ড্রাইভার হয় আবার আরেকজন জেলে হয়, আবার 3 জনে তো আলাদা আলাদা হওয়ার পরও তোমরা কিভাবে তো ভালো বন্ধু, আবার 3 জন কিভাবে একজন মেয়ে তিমি নামের একটা মেয়েকে তোমরা লালন পালন করবে এবং তোমরা 3 জনই কিভাবে একজনের বাবা, আর এত আহত হওয়ার পরও ডিজিনের কেন এত কাজের প্রতি তারা। আর তখন ফ্যাং বলে তিমির হার্টের প্রবলেম রয়েছে এবং তার দ্রুত সার্জারি করা প্রয়োজন আর এর জন্য খরচ হবে প্রায় 6.5 লাখ টাকার মতো। আর এই কারণে আমাদের সবকিছু হলে কাজ করতে হবে। আর এই দিকে আমরা দেখি ক্রাইম সিনে ওই ছেলেটা সুইসাইড করার চেষ্টা করছিল, কারণ ওর বান্ধবী সুইসাইড করেছে, ও সুইসাইড করতে যায় কিন্তু শেষ মুহূর্তে ফ্যাং ওকে ধরে ফেলে। আর তখন নিচে দাঁড়ানো ইভান করে কি ওকে সাহায্য করতে ফ্ল্যাটের উপরের দিকে যেতে থাকে। আর এইদিকে যে ছেলেটা মানে সুইসাইড করতে যাচ্ছিল যার নাম হচ্ছে গেনশু, ও ফ্যাংকে বলে আমাকে ছেড়ে দাও, আমি পুরো ডিপ্রেশনে আমি মারা যেতে চাই। আর এখানে লক্ষ্য এই ছেলেটার কিন্তু মেয়ে বান্ধবী না, এই ছেলেটার ছেলে বন্ধু সুইসাইড করেছে। তো ফ্যাং তখন ওকে বোঝায় দুনিয়াটা অনেক সুন্দর, তোমাকে বেঁচে থাকতে হবে। বাট তখন ওই হারামজাদা করে কি ফ্যাং এর কাছে একটা অদ্ভুত আবদার করে বসে এবং বলে তুমি যদি এই আবদারে রাজি হও তাহলে আমি উপরে আসবো। মানে কি ধরনের আবদার আমি বলতেও লজ্জা করছে আর কি, তবে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো ফ্যাং এই আবদারে রাজি হয়ে যায় এবং গেনশু নামের ওই ছেলেটাকে বাঁচিয়ে দেয়। মানে এই শালার নামের আগে হচ্ছে গেনশু, বুঝতেই পারছো তো কি আর হবে। তো যাই হোক
এরপর আমরা দেখতে পাই ইভান তার পুরনো চিফ মেলভিনের সাথে দেখা করে এবং সে 7 বছর আগের কেস নিয়ে ডিসকাস করতে থাকে। আর মেলভিন এখানে বলে ওই কেসের কিন্তু একটা সিক্রেট কথা রয়েছে যেটা সবার কাছ থেকে লুকানো হয়েছিল। ওই 25 বছরের মরে যাওয়া মেয়েটির কিন্তু 3 মাসের একটা বাচ্চা ছিল যেটা ছিল জারজ সন্তান। আর এই কারণে ওই পরিবার সবসময় বাচ্চাকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল এবং আশেপাশের সবার সাথে যাতায়াত কম রেখেছিল। আর তার জন্য ওদের বাড়ি যে মার্ডার হয়েছে এটা আমরা অনেক পরে জানতে পেরেছি। কিন্তু যেহেতু ওই পরিবারের সবাই মারাই গিয়েছে এজন্য ওই পরিবারের সম্মান রক্ষার্থে আমরা ওই বাচ্চার কথাটা মিডিয়ার সামনে কখনোই বলিনি। কিন্তু ওই বাচ্চাটিকে কখনোই ওই ক্রাইম সিনে পাওয়া যায়নি। ওই বাচ্চাটা ওই হত্যাকাণ্ডের পরেই অলৌকিকভাবে কোথাও গায়েব হয়ে গিয়েছিল। মানে ওই বাচ্চাটার লাশও পাওয়া যায়নি। মানে এখানে একটা জিনিস বুঝিয়ে বলি, 1 মাস পরে যেহেতু পুলিশ গিয়েছে তাহলে ওই বাচ্চাটা যদি সেখানে থাকতো তার লাশ পাওয়া যেত, বাচ্চাটিকে তো আর পাওয়া যেত না। তো মেলভিনের এই কথা শুনে ইভান চমকে যায় এবং মেলভিনকে জিজ্ঞাসা করে আচ্ছা মেয়েটির বয়স তাহলে কি এখন 7 বছর হবে? মেলভিন তখন বলে হ্যাঁ, যদি ও বেঁচে থাকে 7 বছরই হবে। আর এদিকে ঘরে ফ্যাং আর ডিজিন ইভানের ব্যাপারেই কথা বলছিল আর ওদের ঘরের মালিক মাইক্রোফোন দিয়ে তো ওদের কথা শুনছিলই। তো ডিজিনের তখন মনে হয় সেই 7 বছরের আগের কেস সলভ করতেই মনে হয় ইভান এই পুলিশ স্টেশনে চলে এসেছে। আর কারণ হচ্ছে সে তোমাকেই সন্দেহ করে। আর তারপর ডিজিন ফ্যাংকে বলে আমার মনে হয় আমাদের সময় শেষ, আমাদের সময় শেষ হওয়ার আগে, ধরা পড়ার আগে টিমের অপারেশনটা করানো খুবই দরকার। আর এর পরের দিন আমরা দেখি গেনশো করে কি ফ্যাংয়ের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে আসে। গেনশো মানুষ যেটা সুইসাইড করতে চেয়েছিল ওই গেশালা। আর সে বলে যে সে ফ্যাংকে একটা ট্রিট দিতে চায় কারণ তার জীবন বাঁচিয়েছে ফ্যাং। কিন্তু ফ্যাং তখন বলে যে আমি একটু ব্যস্ত আছি, পরে কখনো দেখা করব। আর এদিকে আমরা দেখি হসপিটালে ফ্যাং আর ডিজিন টিমি ডিসচার্জের ব্যবস্থা করে। কিন্তু তার আগে হসপিটালে তাদেরকে 5000 ইয়ন দিতে হবে। কিন্তু এত টাকা তো তাদের কাছে ছিল না। বাট ওই মুহূর্তে জিয়া চলে আসে এবং জিয়া তো ডিজিনের প্রেম অন্ধ হয়ে গিয়েছে এবং ওদের বিল করে দেয়। তো এতে ওরা দুজন চমকে যায়। আর তারপর 31st রাতে জিয়া করে কি ডিজিনকে ট্যাক্সি নিয়ে আসতে বলে কারণ সেই নতুন বছরটা ডিজিনের সাথে কাটাতে চায়। আর ডিজিনে কিন্তু পুরো বুঝতে পেরেছে যে জিয়া তাকে পছন্দ করা শুরু করেছে। কিন্তু ডিজিন পুরো অসহায়, সে হ্যাঁ বলতে পারবে না, নাও বলতে পারবে না। মানে ওর পরিস্থিতি হয়তো বুঝতে পারছো। তো ড্রাইভ করার সময় জিয়া করে কি পেছন থেকে ডিজিনকে জড়িয়ে ধরে, বাট ডিজিন তখন গাড়ি থামিয়ে দেয় এবং নিজের ইমোশন কন্ট্রোল করে ফেলে। আর তখন জিয়া তাকে মনের কথা বলে দেয়। কিন্তু ডিজিন তার নিজের উপর কন্ট্রোল রেখে জিয়াকে সুন্দরভাবে বলে যে আমরা আবার দেখা করতে পারি। আর অন্যদিকে ইভান করে কি তার টিমের সাথে একটা জোয়ার আড্ডায় অভিযান চালায়। আর দৌড়াদৌড়ির মাঝে ফ্যাং সেখান থেকে করে কি কিছু টাকা চুরি করে। কিন্তু ইভান সেটা দেখে ফেলে, ওই ওসি। আর পরের দিন সে ফ্যাংকে তার কেবিনে ডাকে এবং বলে দেখো মানুষ অসহায় হয়ে ভুল কাজ করে এটা আমি জানি, কিন্তু আমি চাই না আমার টিমের কেউ অসহায় হয়ে কোনো ভুল কাজ করুক। আর তারপর ইভান ফ্যাংকে বলে মানুষ ঈশ্বর আর শয়তানের কম্বিনেশন, কিন্তু আমাদের যেমন ঈশ্বর হওয়া উচিত না তেমন শয়তান হওয়া উচিত না। কিন্তু এক মুহূর্তের লোভ আমাদেরকে শয়তান বানিয়ে দেয় এবং আমরা শয়তান হয়ে যখন কোনো বড় একটা পাপ করে ফেলি তখন সে পাপ থেকে বাঁচতে সেই পাপ আমাদের ঈশ্বর হতে উৎসাহ দেয়। আর ঈশ্বর হতে গিয়ে তখন আর আমরা মানুষ থাকি না, অথচ আমরা মানুষ থাকার জন্যই তৈরি হয়েছি, ঈশ্বর হতে নয়। তো এই জন্য আমাদের ভুল হলে ঈশ্বর হওয়ার চেষ্টা করা উচিত নয়, কারণ তুমি 100টা ভালো কাজ যতই করো না কেন একটা খারাপ কাজকে তুমি 100টা ভালো কাজ দিয়ে ঢেকে দিতে পারবে না। মানে তোমরা কি বুঝতে পেরেছো কত কঠিন একটা কথা এটা? কি বোঝানো হয়েছে? ফ্যাংকেও ইনডাইরেক্টলি বলেছে যে অকাম করেছিস সারেন্ডার কর। আর এর সাথে এটাও আমাদেরকে বুঝিয়েছে যে আমরা যেটা করি অনেক বড় একটা খারাপ কাজ করার পরে অনেক ভালো কাজ করার চেষ্টা করি যাতে ওই পাপ কাজটাকে আমরা ঢেকে রাখতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি ওই পাপটা কখনো ঢাকা যায় না যদি ওটার অ্যাকচুয়াল প্রায়শ্চিত্ত তুমি না করো। আর এদিকে আমরা একটা ফরেন কাপলকে দেখি যারা টিমিকে অ্যাডপ্ট করতে চায়। কিন্তু ফ্যাং এটা ভেবে পেরেশান হয় তারা যদি টিমির অসুখ সম্পর্কে জেনে যায় তারপর তারা কি টিমিকে রাখবে নাকি আবার অনাথ আশ্রমে রেখে আসবে। আর এদিকে আমরা দেখি ইভান করে কি ফ্যাং এর ফিঙ্গারপ্রিন্ট সেই পুরনো কেসে পাওয়া ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখে, ফরেন্সিকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর পরের দিন সে দেখতে পায় গেনসু নামে ওই যে গে ছেলেটা প্রতিদিন বিকালে ফ্যাংকে পিক করার জন্য গাড়ি নিয়ে আসে। আর সে ফ্যাং এর কলিগদের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারে ফ্যাং তো ইদানিং সেই গেনসুর বাসায় অনেক যায়। আর এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। আর পরের দিন আমরা দেখি ক্যান্টিনে ইভান তার ডেবিট কার্ড ফ্যাংকে দেয় এবং বলে এখানে কিছু টাকা আছে, আমি চাই সেটা দিয়ে তুমি তিমির চিকিৎসা করো, আমি চাই না তুমি তিমির চিকিৎসার জন্য কোনো উল্টাপাল্টা কাজ করো। কিন্তু ফ্যাং ইভানের ডেবিট কার্ড নেয় না। মানে এখানে আসলে ইভান কি বুঝিয়েছে আমি বলি, ফ্যাং যে ওই ছেলেটার সাথে যাচ্ছে ইভান সন্দেহ করছে যে ওই ছেলেটার সাথে ফ্যাং এর মনে করো সমকামিতা রয়েছে আর কি। আর এই সন্দেহ থেকে পরের দিন ইভান করে কি ফ্যাং আর গেনসুর পিছু নেয় এবং একটা ক্লাবে যায় এবং সেখানে গিয়ে সে ফ্যাং আর গেনসুকে সত্যি সত্যি এরকম লজ্জাজনক একটা অবস্থায় দেখে এবং শকড হয়ে যায়। আর এর পরের দিন সোজা ইভান ফ্যাংকে জিজ্ঞাসা করে তুমি কবে থেকে গে হলে? ফ্যাং তখন বলে আমি তো হাই স্কুল থেকেই গে, এমনকি আমার বন্ধু ডিজিন আর বাইজিও গে। তো ইভান তখন বলে এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে আমি কিছু বলতে পারি না, কিন্তু এটার ইফেক্ট নিজের জবে পড়তে দিও না, ভুলে যেও না তুমি একজন পুলিশ অফিসার, তোমার একটা ইমেজ রয়েছে। আর এখানে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, ওরা 3 জন কেন গেসাচ্ছে এটার মানে উদ্দেশ্য পরে জানতে পারবে। তো যাই হোক এরপর আমরা দেখি ইভান ফ্যাংকে 2টা লোকের ছবি দেখায় এবং বলে তারা গ্রেনসোর ফ্রেন্ড সার্কেলে রয়েছে এবং তারা দুজনেই তাইওয়ানিজ এবং বিভিন্ন ক্লাবে ড্রাগস সাপ্লাই করে, ওদেরকে আমরা ধরবো খুব শীঘ্রই। আর এদিকে আমরা দেখি কমিশনার মেলভিন সেই 7 বছর আগের হত্যাকাণ্ডের ঘটনা ক্লোজ করার চিন্তা ভাবনা করছে কারণ এটার কোনো ক্লু পাওয়া যায়নি। বাট ইভান তাকে বলে আর একটু অপেক্ষা করুন। আর এরপর রাতের খাবারের টেবিলে আমরা দেখি ইভান জিয়াকে বলে আমি তো জানি তুই ট্যাক্সি ড্রাইভার ডিজিনকে পছন্দ করিস, ওর ট্যাক্সি চালায় এটা আমার প্রবলেম নয়, বাট ডিজিন কিন্তু গে। বাট জিয়া তখন মজা নেয়, বলে না গে হতেই পারে না, কিন্তু ও ভেতরে ভেতরে মনে করে একটু ডিস্টার্ব হয়, সত্যি কি গে এর জন্য কি না করছে আমাকে। আর পরের দিন ও সোজা গিয়ে ডিজিনের সাথে দেখা করে এবং ডিনারের জন্য ইনভাইট করে, কিন্তু
ডিজিন ওর কাছ থেকে দূরে থাকতে পছন্দ করে। তবে আমরা তো জানি ডিজিন তো গে না, ওর না করার ভিন্ন কারণ রয়েছে, বাট জিয়া এটাই মনে করে যে ও গে। তো জিয়া যখন এই কথা বলে তুমি তার মানে সমকামী, এর জন্য আমাকে না করছো, আমি তো জানি। ডিজিন তখন বলে তোমার ভাইকে গিয়ে বলে দিও আমার বুকে টাইগারের ট্যাটু রয়েছে, তাহলে সে আমার না বলার কারণ জানতে পারবে, বুঝতে পারবে। কিন্তু জিয়া তার ভাইকে গিয়ে এই কথা আর বলে না, ও গিয়ে ওর ভাইকে বলে যে ও আসলে একটা গে। কিন্তু এই কথা শুনে ইভান নারাজ হয়ে যায়, কারণ থিওরি মতে ফ্যাং ডিজিন আর বাইজে যদি গে হয় তাহলে তো ওরা এই খুনিটা না, কারণ ওই মেয়েটাকে রেপ করা হয়েছিল। তাহলে বুঝতে পারছো যে ফ্যাং কেন ইচ্ছা করে গে সাজছে। তো যাই হোক, এই জন্য সে তল্লাশি করতে ফ্যাং আর ডিজিনের বাসায় যায়। আর এরপর সে ফ্যাং এর রুমের ভেতরে যে মালিকের লুকানো মাইক্রোফোন ছিল, মানে ওর চোখে থেকে কিছু মানে মিস হয় না, সে মাইক্রোফোনটা দেখতে পায় এবং কোথা থেকে এসেছে এটা দেখতে দেখতে মালিকের রুমে গিয়ে পৌঁছায়। আর ওখানে সে ফ্যাং এবং ডিজিনের কথার রেকর্ডিং পায় এবং ওদের কথা শুনে বুঝতে পারে যে ফ্যাং আর ডিজিন বাইজু সেই 7 বছর আগের 5টা খুনের খুনি। আর তখনই তার কাছে ফ্যাং এর কল আসে এবং সে বলে আমি সেই তাইওয়ানিজ ড্রাগস স্মাগলারদেরকে জেমিনি হোটেলে দেখেছি। আর তখন ইভান করে কি তার টিম শো সেখানে পৌঁছে যায়। আর তখন 2 স্মাগলার করে কি ইভানের 2 পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। আর ওই মুহূর্তে ইভান ফ্যাং এর সাথে ওই 2 স্মাগলারের পিছনে বিল্ডিং এর ছাদে পৌঁছে যায়। ওদের মধ্যে গান ফায়ারিং হয় আর একটা স্মাগলারদের গুলি ইভানের পায়েও লাগে, কিন্তু সে হার মানে না। আর তারপর ইভান আর ফ্যাং করে কি বিল্ডিং এর কিনারা দিয়ে হেঁটে সেই স্মাগলারদের পিছু নিতে থাকে। বাট একটা সময় ইভানের পা পিছলে বিল্ডিং এ ঝুলতে থাকে আর ফ্যাং তখন ওকে উপরে তোলার চেষ্টা করতে থাকে। বাট এই অবস্থার ফায়দা তুলে সেই 2 স্মাগলার করে কি ইভান আর ফ্যাংকে মারতে আসে। আর তখন ইভান ফ্যাংকে বলে তুমি আমাকে ছেড়ে দাও, তা না হলে তুমিও মারা পড়বে, স্মাগলাররা তোমাকে মেরে ফেলবে, তুমি উল্টো ওই স্মাগলারদেরকে ধরো। কিন্তু ফ্যাং মানা করে দেয়। আর তখন ইভান ফ্যাংকে বলে দেখো তুমি আমাকে ছাড়ো, এটাই তোমার জন্য সবচেয়ে বেটার হবে, কারণ আমি জানি যে 7 বছর আগের সেই হত্যাকাণ্ড তোমরা 3 জনই করেছো আর আমি বেঁচে থাকলে তোমরা 3 জন ধরা পড়বে। তবে এই কথা শোনার পরও ফ্যাং ইভানের হাত ছাড়ে না। আর ওই মুহূর্তে সোয়াট পুলিশ চলে আসে, স্পেশাল টিম, এবং ইভান এবং ফ্যাংকে বাঁচিয়ে ফেলে, স্মাগলাররা ধরা পড়ে। আর তারপর ইভান ফ্যাংকে বলে তোমরা যে নতুন বাড়িতে উঠেছো ওই বাড়ির মালিক লাস্ট 3 মাস ধরে তোমার আর ডিজিনের সকল কথা রেকর্ড করেছে। আর এ থেকে আমরা জানতে পেরেছি তোমরা 3 জনে ওই হত্যাকাণ্ডের মেন খুনি। আর সেই রেকর্ডিং আর ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে কমিশনার মেলভিনের কাছে আমি পাঠিয়ে দিয়েছি। আর তখনই কমিশনার মেলভিন ফ্যাং এর অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসে এবং তাকে অ্যারেস্ট করে নেয়। আর ইভানের কথায় ফ্যাং ও ডিজিনকে ফোন করে এবং বলে আমরা যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম সেই সময় চলে এসেছে। তো ডিভিন যা বোঝার বুঝে যায় যে আমাদের ধরাধর সময় এসেছে। আর তখন ইভান ফ্যাংকে বলে তুমি চিন্তা করো না ফ্যাং, আমি টিমিকে অ্যাডপ্ট করবো, ওকে আমি দত্তক নেব, ওর বাবা আমি হব, ওর সকল সার্জারি খরচ আমি বহন করবো, সারা জীবন ওকে আমি পালবো। আর এই কথায় ফ্যাং অনেক খুশি হয় এবং বলে গত 7টা বছর ধরে ওই পাপের বোঝা আমাদেরকে টর্চার করছিল, সবসময় সেই মুহূর্তগুলো আমাদের চোখের সামনে আসতো, আমরা একটু তো শান্তিতে থাকতে পারতাম না। আর আজকে ধরা পড়ে নিজেকে হালকা অনুভব করছি এবং যত দ্রুত সম্ভব তোমরা আমাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, এই অশান্তির জীবন আর বাঁচতে চায় না। আর আরেকটা রিকোয়েস্ট, তিমির মন থেকে আমাদের স্মৃতি চিরতরে মুছে দিও, ও যেন বুঝতেও না পারে যে কখনো ও আমাদের কাছে ছিল। আর অন্যদিকে ডিজিনও তার পাপের কথা জিয়াকে বলে আর তাকে ব্যাংকের পাসবুক দিয়ে বলে এই টাকাগুলো আমি তিমির অপারেশনের জন্য জমিয়েছিলাম, তুমি এগুলো খরচ করো। কিন্তু এখানে জিয়া এই কথা শুনে কান্নায় থামাতে পারে না আর পুলিশকেও ডিজিন অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এই কথা যখন গেনশু জানতে পারে সে আসে ইভানের কাছে এবং তাকে সে বলে ফ্যাং তো গে না, আমি যেদিন বেলকনিতে ঝুলেছিলাম সেদিন আমি ফ্যাং এর কাছে এটাই জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি আমার সাথে প্রেম করবে, তাহলে আমি সুইসাইড করবো না। ফ্যাং তখন বলেছিল আমি গে নই, কিন্তু আমি তোমার সাথে সম্পর্ক করলে তোমার যদি জীবন বাঁচে তার জন্য আমি রাজি। তবে আমি সেই সময় বুঝতে পারিনি যে ও আমাকে কেন হ্যাঁ বলেছিল, কিন্তু এখন আমি বুঝেছি আসলে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, যেমন সে একবার জীবন নিয়েছিল আর এইভাবে সে নিজের ক্যারেক্টার নষ্ট করে আমার জীবন বাঁচিয়ে গিয়েছে। মানে বুঝতে পারছো ব্যাপারটা, আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। আর এরপর ইভান জেলে যায় আর ফ্যাং এর সাথে দেখা করে এবং তাকে বলে তুমি অনেক ভালো একজন পুলিশ অফিসার হতে পারতে, অনেক ভালো একটা মানুষ তুমি, কিন্তু জীবনের একটা ভুল, জীবনের প্রথমের একটা ভুল তোমাকে ভালো একটা মানুষও হতে দিল না। আর তুমি আমাকে ধোকা দিতে গিয়ে হবার নাটকও করেছো, তুমি নিজেকে টর্চার করেছো। শোনো, পাপ জেনে করা হোক বা না জেনে করা হোক সেটা পাপই হয়। আর ফ্যাং তখন ইভানকে বলে বিষয়টা এমন না যে আমি তোমার কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলাম, আমি শুধুমাত্র তিমির সার্জারি অপেক্ষা করছিলাম, তারপর আমি এমনিতেই সুইসাইড করতাম। আর ইভান তখন ফ্যাংকে বলে তিমির সার্জারি সাকসেসফুল হয়েছে আর সে তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল আর সেই কথা বলতে আমি এখানে এসেছি। তো ফ্যাং তখন বলে দিও আমরা জাস্ট ভালো বাবা হওয়ার চেষ্টা করেছি, আমি হয়তো ভালো একজন মানুষ নই বাট ভালো একটা বাবা, এই অনুভূতি নিয়ে অন্তত মরতে চাই। তো যাই হোক, এরপর ফ্যাং আর ডিজিন ডেথ পেনাল্টি পায় আর ওইদিকে তোমার ওই বাইজুত প্রতিবন্ধী ওকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয়। তো ওদের যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সেটা হবে বিষের মাধ্যমে, বিষের ইনজেকশন দিয়ে। তো যখন ওদেরকে মেরে ফেলা হবে সেখানে জি আর ইভান ছিল। আর বলা হয়ে থাকে মানুষ মারা যাওয়ার সময় তার সব পাপের কথা মনে করে। আর ওইদিকে আমরা দেখি বাইজুর শাস্তির ঘোষণা শুনেই মানে ধরা পড়ার আগেও করে কি পাহাড় দিয়ে সুইসাইড করে নেয়, মানে যেহেতু ফ্যাং মারা যাচ্ছে, ডিজিন মারা যাচ্ছে, ও বেঁচে থেকে কি করবে। তো যাই ইতিমধ্যে পাশে ফ্যাং মারা যায়, ডিজিন মারা যায়, বাইজিও মারা যায়। কিন্তু তখন পুলিশ করে কি সেই হত্যাকাণ্ডের ইনভলভ যে চতুর্থ লোকটা ছিল তাকে ধরে ফেলে। মানে আমরা জানতাম যে একজন পানিতে ডুবে মারা গিয়েছে, বাট সে পানিতে ডুবে মারা যায়নি, তার নাম ছিল হচ্ছে লুই, সে এখনো জীবিত রয়েছে। এবং এই লুই লোকটা হচ্ছে এই হত্যাকাণ্ডের মেইন মাস্টারমাইন্ড। এই লুই লোকটা মূলত একটা ক্যাসিনোতে গিয়ে জুয়াতে অনেক টাকা হেরে গিয়েছিল আর যার কাছে হেরে গিয়েছিল সে ছিল হচ্ছে ওই 25 বছরের যুবতী মেয়েটির বাবা। তো লুই করেছিল কি ওই বেকার 3টা ছেলে ফ্যাং, ডিজিন আর বাইজুকে বলেছিল জমুক বাড়িতে অনেকগুলো টাকা রয়েছে, আমি হেরে গিয়েছি, ওই টাকা চল চুরি করে নিয়ে আসি, যদি পাই তোদের আমরা কমিশন দেবো। তো ওরা মূলত গিয়েছিল সেই হারার টাকা চুরি করতে। তো এখানে লুই আরো
আরো বলে ডিজিন হলো আমার বন্ধু ছিল, আমি শুধুমাত্র ডিজিনকে দেখেছি, কিন্তু ডিজিনের বন্ধু ছিল হচ্ছে ফ্যাং আর বাইজু। ডিজিন ওদের দুজনকে এক্সট্রা নিয়ে এসেছে। আর ওই রাতে ফ্যাং আর বাইজু অনেক মদ খেয়েছিল। আর তারপর আমরা যখন ওই বাড়িতে যাই পুরো বাড়ি ঘর ঘুরেও কোনো টাকা খুঁজে পাইনি। আর ওই লোকটিও টাকার বিষয়ে কিছু না বলায় ফ্রাস্ট্রেটেড হয়ে ফ্যাং যেহেতু মদ খাওয়া ছিল ও কারিকে মেয়েটার উপর অত্যাচার করার চেষ্টা করে। তবে মেয়েটিকেও রেপ করেনি, মেয়েটি রেপ হওয়ার আগেই হার্ট অ্যাটাকে মারা যায়। আমরা চিন্তা করিনি যে এমনটা হবে, আমরা তো জাস্ট হুমকি দিয়ে টাকা আদায় করতে গিয়েছিলাম। কিন্তু ওই সময় বুড়াবুড়ি করে গিয়ে চিৎকার করতে থাকে আর এই জন্য আমরা ওই বুড়াবুড়িকে মেরে দিই আর তারপর ওই মেয়েটির বাবা মাকে মেরে দিই। তো এইভাবেই খুনগুলো হয়ে যায়। তবে এই সবগুলো খুন আমি একা করেছিলাম আর ওরা তিনজন তো আগেই ভয়ে পালিয়ে গিয়েছিল। মানে এখানে ঘটনাটা কি ঘটেছে আমি বলি। এই লুই বেচারা যেটা করেছে সবগুলো খুনও সে করেছে এবং মনে করে হার্ট অ্যাটাক করা মরে যাওয়া মেয়েটিকেও রেপ করেছে, মানে মরার পরে রেপ করেছে, সবইও করেছে। ওরা তিনজন ভয়ে আগেই পালিয়ে গিয়েছিল কারণ ওরা তিনজন প্রফেশনাল খুনি নয়। আর এরপর লুই বলে আমি যখন এরপর বাইরে বের হই ওরা আমার উপর রেগে আমাকে লেকে ফেলে দেয় আর আমাকে মৃত মনে করে ওরা পালিয়ে যায়। আর আমিও আমার মতো পালিয়ে থাকি, কিন্তু আসল খুনি আমিই ছিলাম। কিন্তু ওরা যেহেতু খুনির সাহায্যকারী ছিল তো সেই হিসেবে ওরাও খুনি। আর তখন কমিশনার মেলভিন ইভানকে বলে এটা কি হলো, ফ্যাং আর ডিজিন খুন না করেও নিজের দোষ মেনে নিল। কিন্তু একটা কথা, কোথাও ওরা ওদের স্টেটমেন্ট এই কথাটা জানায়নি যে 3 মাসের যে একটা মেয়ে ছিল সেই মেয়েটা কি হয়েছিল। তখন ইভান বলে জি আমি জানি সেই মেয়েটি কোথায়। ওরা সেই মেয়েটিকে বাবা হিসেবে লালন পালন করছিল। আসলে ওই ঘর থেকে পালানোর সময় ওদের মধ্যে মনুষ্যত্ব জেগে উঠেছিল। আর ওরা যদি তখন ওই বাচ্চাটিকে ঘরে রেখে আসতো তাহলে ওই বাচ্চাটি মারা যেত, কারণ লাশের কথাই আমরা 1 মাস পরে জানতে পেরেছিলাম। মানে তোমাদের মনে আছে না সিনেমার শুরুতেই যে এতগুলো খুন করেছে আরেকটা খুন করে আসি, তো ওরা মূলত আরেকটা বাচ্চা আনতে গিয়েছিল, ওই বাচ্চাটাকে আনতে গিয়েছিল। তো যাই হোক সেখান থেকে আসার পর ওরা বাচ্চাটাকে আদর করে বড় করে। তো এখন ইভান সবকিছু জানতে পেরে বলে আমি বুঝতে পারছি না যে এটা কি হলো, কি করলাম আমি, ওরা কি আসলে মানুষ ছিল নাকি শয়তান ছিল। আর এদিকে লুইয়ের স্টেটমেন্ট কিন্তু কোর্ট মেনে নেয় এবং এর ফলে যেটা হয় কোর্ট নিজে ভুল বুঝতে পারে এবং কোর্ট বুঝতে পারে যে ফেং এবং ডিজিনের যে ডেথ পেনাল্টি দিয়েছিল বা মৃত্যুদণ্ড দিয়েছিল সেটা কোর্টের ভুল সিদ্ধান্ত ছিল। তারা সর্বোচ্চ খুনের অ্যাসিস্টের জন্য 3 থেকে 5 বছরের জেল পেতে পারতো। তবে মরার পরও কোর্ট কারিকে ওদের দুজনকে খুনের দায় থেকে বের করে দেয়। মানে মরার পর হলে ওরা আর কি দায় মুক্তি হয় খুনের। কিন্তু এটা শুনে জিয়া অনেক কাঁদতে শুরু করে। মানে বুঝতেই পারছো জিয়া তো ডিজিনকে ভালোবেসে ফেলেছিল। আর এদিকে ইভান কারিকি টিমির ড্যাডি হয়ে যায়। আর এখানেই এই অসাধারণ কাহিনীটির সিনেমাটা শেষ হয়ে যায়। আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট সিনেমাটি অত খারাপও লাগেনি আমার কাছে এবং সিনেমাটি মোটামুটি শিক্ষামূলক ছিল। যে এই জন্যই আমাদের ছোটবেলা থেকেই এমন কিছু করা উচিত না যেটা ভবিষ্যতে গিয়ে আমাদের উপর প্রভাব ফেলবে। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।